আজকে আমরা আরও একটা ক্লাস করব, যেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা হবে ইংলিশ থেকে, ঠিক আছে? এবং এটা কিন্তু সেট 4 আমাদের। আমরা কিন্তু ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত এক্সামকে টার্গেট করে ইংলিশ ক্লাস শুরু করেছি, এবং এখানে কিন্তু আমরা জেনারেল যে নলেজ বা জেনারেল নলেজ তার কিন্তু যে সিলেবাস আছে, ঠিক আছে, আমাদের যে এই যে গ্রাম পঞ্চায়েত এক্সামে যে সিলেবাস আছে, সেখানে কিন্তু সেই সিলেবাসের যেখান থেকে মেনশন করে দিয়েছে, যেমন আমরা কিন্তু আম, মানে গ্রামের ভূগোল যে পোর্শনটা আছে, ভারতের গ্রামের ভূগোল বা রুরাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেই পোর্শনটা থেকে কিন্তু এমসিকিউ করে দিয়েছি, দেখে নিতে পারো। তাছাড়া কিন্তু আমরা রুরাল ডেভেলপমেন্টের উপরে তো যে ক্লাস করে দিয়েছি, তো যে টপিকগুলো মেনশন করেছি সেখানে কিন্তু আমরা টপিক ধরে ধরে সেখানে করাচ্ছি। এবং আজকে আমরা কিন্তু সঙ্গে কিন্তু তোমাদের ইংলিশ গ্রামারের ক্লাস চলছে, আজকে গ্রামারের কিন্তু ক্লাস, এবং এটা হচ্ছে সেট 4, মানে এটা 4 নাম্বার ক্লাস কিন্তু, ঠিক আছে, ইংলিশের উপর থেকে। তো এখানেও আজকে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা রুলস ধরে ধরে আলোচনা করব। এবং শুধুমাত্র আনসার করাই আমাদের উদ্দেশ্য নয়, এই আনসারের সঙ্গে সঙ্গে আমরা দেখবো যে কেন হলো এটা, বা যে রুলসগুলো অ্যাপ্লাই হচ্ছে সেই রুলসগুলো নিয়ে আমরা চর্চা করবো আজকের ক্লাসে, ঠিক আছে? তো এখানেও আজকে টোটাল 25টা কোশ্চেন থাকবে। তোমরা কিন্তু জানো যে গ্রাম পঞ্চায়েতের এক্সামে তোমাদের 25টা ইংলিশ থাকবে, সেখান থেকে 25 মার্কস কিন্তু থাকবে। ইংলিশটা কিন্তু সেই জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় এই জায়গাটাতে। তো সেখানে ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি থেকে তোমাদের কোশ্চেন থাকবে। আজকে আমরা সেই ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি থেকে একটা ক্লাস করছি, এবং এটা হচ্ছে ক্লাস নাম্বার 4 বা সেট 4। আগের 3টে ক্লাস চাইলে দেখে নিতে পারো। চলো, ফার্স্ট কোশ্চেন কি আছে আমরা দেখে নেবো। দেখো, কোশ্চেন নাম্বার 1, শি ড্যাশ ইন দিস ভিলেজ সিন্স 2010। ঠিক আছে, কালিটা একটু চেঞ্জ করি। দেখো, শি ড্যাশ ইন দিস ভিলেজ সিন্স 2010। তো এখানে প্রথমে একটা জিনিস বলে রাখি, সিন্স আর একটা জিনিস হয় ফর, এই দুটোর ব্যবহার কিন্তু খুব ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামারের জন্য, এবং এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু হয়। সিন্স আমরা কখন ইউজ করি? যখন কোনো পয়েন্ট অফ টাইম বোঝায়, পয়েন্ট অফ টাইম বোঝালে সেখানে আমরা সিন্স ইউজ করি। আর ফর আমরা হচ্ছে ডিউরেশন অফ টাইম বোঝালে ইউজ করি। ডিউরেশন অফ টাইম, এগুলো নিয়ে আমি অনেক ক্লাসে বলেছি, মানে বারবার কিন্তু বলেছি, এক্সাম্পল সহকারেও দেখিয়েছি। তো যাই হোক, এখানে দেখো সেই সিন্স প্রসঙ্গটা আছে, আর এখানে দেখো সিন্সের পরে একটা টাইম পিরিয়ড 2010 বলে দিয়েছি, সেজন্য সিন্স এখানে ইউজ হয়েছে। তো এবার বিষয়টা হচ্ছে এই সিন্স এবং ফর আমরা জেনারেলি কোথায় ইউজ করি? আমরা জেনারেলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করি, আর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা ইউজ হয়, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ইউজ করি। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে সেখানে একটা আইএনজি ব্যাপার থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি হবে, ঠিক আছে? তো এখানে দেখো ভার্বের সঙ্গে আইএনজি তেমন কিন্তু কোথাও নেই। তো এখানে আইএনজি আছে এখানে, বাট এর আগে আমরা কোনো অক্সিলারি ভার্ব পাচ্ছি না, তাই এটা আমাদের আনসার হবে না। সুতরাং আমরা ধরে নিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু আনসারটা হচ্ছে না, তাহলে আনসারটা আমাদের যাবে প্রেজেন্ট পারফেক্টের দিকে। আর প্রেজেন্ট পারফেক্ট হলে সেখানে সাবজেক্ট, ভার্ব, এবং ভার্বের থার্ড ফর্ম হয় আমরা জানি সাবজেক্ট, তার আগে আমাদের হয় হ্যাজ বিন বা হ্যাড বিন হয়, ঠিক আছে? ও সরি, এটা তো প্রেজেন্ট পারফেক্ট কথা বলছি, তো এখানে হবে সাবজেক্ট প্লাস হয় হ্যাজ অথবা হ্যাভ, প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়, প্লাস অবজেক্ট হয়। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের হচ্ছে রুলস। তো এখানে সেই রুলসটাই এখানে দেখো, যেহেতু এখানে আইএনজি ফর্ম হচ্ছে না, তাই আমাকে এই টেন্স অনুযায়ী আনসারটা কিন্তু এখানে করতে হবে। দেখো, তাহলে এখানে সি ড্যাশ ইন দিস ভিলেজ সিন্স 2010, তো এখানে কোনটা হবে? একা শুধু লিভ তো হচ্ছে না, লিভড হচ্ছে না, এখানে আমাদের হবে আনসার এ, অপশান এ, হ্যাজ লিভড হবে। শি হ্যাজ লিভড ইন দিস ভিলেজ সিন্স 2010, ঠিক আছে? সহজ একটা প্রশ্ন ছিল আজকের প্রথম প্রশ্নটা। ওকে, তো আনসার হবে অপশান এ। সহজ কোশ্চেন ছিল কিন্তু। এবার আমাদের আরো ভালো ভালো কোশ্চেন আছে, দেখো। এখানে একটা কোশ্চেন নাম্বার 2, ইফ দ্য ফান্ডস ড্যাশ রিলিজড অন টাইম দ্য প্রজেক্ট উড হ্যাভ বিন কমপ্লিটেড। বলো কি কি নেবো আনসার আমরা এই শূন্যস্থান পূরণ জায়গাটাতে? ওয়্যার নাকি হ্যাভ বিন নাকি হ্যাড বিন নাকি আর? এখানে প্রথমে বলে দিই, এই যে ইফ দিয়ে শুরু হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি, এবং জেনারেলি আমরা 3টে কন্ডিশনাল সেন্টেন্স পেয়ে থাকি। একটা, দুটো, 3টে কন্ডিশনাল সেন্টেন্স আমরা পেয়ে থাকি। সেই 3টে থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, এবং সব থেকে যে বেশি বেশি পরীক্ষাতে প্রশ্ন আসে সেটা হয় এই থার্ড কন্ডিশনাল দিয়ে, ঠিক আছে? এখানে যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, ইফ ইফ এখানে ইউ না, এখানে হি করো, ইফ হি কামস
আই উইল গো। দেখো একটা কন্ডিশন বোঝাচ্ছে, বলছে ইফ হি কামস, যদি সে আসে তাহলে আমি যাব। তো এখানে একটা, এটা হচ্ছে কন্ডিশন, এটা ফার্স্ট কন্ডিশন বলে। ফার্স্ট কন্ডিশনের শর্ত কি, প্রথমটা প্রেজেন্টে হবে, তারপরেরটা কিন্তু ফিউচারে হবে। সেকেন্ড কন্ডিশন কেমন হয়, সেকেন্ড কন্ডিশন হয় এরকম, ইফ আই ওন দ্য লটারি আই উড, if I won the lottery I would travel the world, travel the world। এখানে বলছে যদি আমি লটারি জিতি তাহলে আমি ওয়ার্ল্ড ট্রাভেল করব। তো এখানে এটা কি বলা হয়, সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের শর্ত কি, এখানে দেখো পাস্ট টেন্স ইউজ হয়, ভি টু হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট টেন্স হয়েছে, এবং এখানে এসে কিন্তু উড ইউজ হয়। ঠিক আছে, এখানে এসে কিন্তু উড ইউজ হয়, এবং উডের পরে আমরা সাধারণত ভি ওয়ান ইউজ করি, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি। তো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এবার আমি থার্ড কন্ডিশনটা যদি এখানে লিখি, থার্ড কন্ডিশনে কেমন হয়, এখানে যে সেন্টেন্সটা আছে দেখো, এইটা অ্যাকচুয়ালি আমাদের থার্ড কন্ডিশনালের সেন্টেন্স। তো থার্ড কন্ডিশনালের সেন্টেন্সটা কেমন হয়, প্রথমে দেখো একদিকে থাকবে উড হ্যাভ, ভালো করে শুনে নাও, একদিকে থাকবে উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, এখানে দেখো উড হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম বিন আছে, অর্থাৎ আমাদের যে মেন ভার্ব বি, এর কিন্তু ভি থ্রি হচ্ছে বিন। তাহলে উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, আর এই জায়গাটাতে কোন টেন্স বসে জানো, এই জায়গাটাতে যে টেন্সটা বসে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বসে, পাস্ট পারফেক্ট টেন্স বসে। তাহলে থার্ড কন্ডিশনের শর্ত কি, প্রথমে পাস্ট পারফেক্ট বসবে এবং তারপরে কিন্তু উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম বসবে। ফার্স্ট কন্ডিশনে কি বলেছিলাম, ফার্স্ট কন্ডিশনে হচ্ছে ইফ হি কামস আই উইল গো, যদি সে আসে তাহলে আমি যাব, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, একটা প্রেজেন্টে একটা পাস্টে। সেকেন্ডটা বলেছিলাম ইফ আই ওন দ্য লটারি আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এখানে হচ্ছে যদি আমি লটারি জিতি তাহলে আমি পৃথিবী ঘুরে বেড়াবো। তো এখানে দেখো সেকেন্ড কন্ডিশনের শর্ত হচ্ছে এখানে ভি টু অর্থাৎ পাস্ট টেন্স ইউজ হবে, ভার্বের সেকেন্ড ফর্ম বসছে, আর এখানে কিন্তু উড বসবে, উডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। থার্ড কন্ডিশনে এখানে পাস্ট পারফেক্ট বসবে, এখানে উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম বসবে। তো পাস্ট পারফেক্টটা কোথায় আছে দেখো, এখানে আছে ওয়্যার, এটা পাস্ট পারফেক্টের মধ্যে আসে না, হ্যাভ বিন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে আছে, এটাও হচ্ছে না, আর তো নয়, তাহলে পাস্ট পারফেক্ট কোথায় আছে, হ্যাড বিন আছে। তো এখানে আনসার হবে হ্যাড বিন, ইফ দ্য ফান্ডস হ্যাড বিন রিলিজড অন টাইম দ্য প্রজেক্ট উড হ্যাভ বিন কমপ্লিটেড। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি, এই সঠিক আনসার কিন্তু হ্যাড বিন। চলো নেক্সট কোশ্চেনে যাব, এটা কিন্তু তিনটে কন্ডিশন থেকেই প্রশ্ন হয়। নেক্সট হচ্ছে দ্য ভিলেজার্স ড্যাশ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি বাট নাও দে ডোন্ট। কি নেব, ইউজ, আর ইউজড, ইউজড নাকি ইউজেস। প্রথমে তো বলি পাস্টের কোনো হ্যাবিট বোঝাতে, পাস্টের আমরা এরকম বলি না, আই ইউজ টু গো ওয়াক রেগুলারলি, আই ইউজ টু গো ওয়াক রেগুলারলি, বা আই ইউজ টু গো ওয়াক রেগুলারলি, ঠিকই আছে। বা এরকম আমরা বলতে পারি আই ইউজ টু গো স্কুল রেগুলারলি, সেকেন্ডটাও বলতে পারি। তো এগুলো কি আমি স্কুলে যেতাম, তো এই যে পাস্টের একটা হ্যাবিট বোঝাতে, মানে স্কুলে সে রেগুলারলি যেত, এটা একটা হ্যাবিট ছিল। তো বা সে মানে কি হতো, পাস্টে কি করতো, মানে সকালবেলা উঠে সে হাঁটতে বেরোতো। তো এই যে একটা রেগুলার হ্যাবিট বোঝাতে আমরা সাধারণত কোনটা ইউজ করি, ইউজড টু ইউজ করি, ইউজড টু। তাহলে ইউজ টু কোথায় আছে, ইউজেস তো হচ্ছে না, আর ইউজডও হচ্ছে না, এখানে আছে ইউজ, এটাও হচ্ছে না। তো এখানে দেখো টু বসেই আছে, আর ইউজটা, এই ইউজটা আমি যদি এখানে বসিয়ে দিই, হয়ে গেল ইউজ টু, যেটা পাস্টের একটা হ্যাবিট বোঝাচ্ছে। দেখো দ্য ভিলেজার্স ইউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি, বলছে ভিলেজার্সরা, গ্রামবাসীরা সেই মানে একটা মিটিংটাকে তারা আগে রেগুলারলি অ্যাটেন্ড করতো, বাট নাও দে ডোন্ট, কিন্তু এখন তারা সেটা আর করে না, তাই এখানে কিন্তু ইউজড হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে দ্য পঞ্চায়েত অ্যাভয়েডেড ড্যাশ নিউ ট্যাক্সেস বিফোর দ্য ইলেকশন, টু ইম্পোজ, ইম্পোজিং নাকি ইম্পোজ নাকি ইম্পোজড, কি হবে সঠিক আনসার। তো পঞ্চায়েত অ্যাভয়েড ড্যাশ নিউ ট্যাক্সেস বিফোর দ্য ইলেকশন, তো ইম্পোজ, ইম্পোজিং, ইম্পোজ নাকি ইম্পোজড। দেখো কিছু কিছু ভার্ব আছে আমাদের, কিছু কিছু ভার্বের একটা লিস্ট আছে, বা আমরা বলতে পারি একটা কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো সাধারণত জিরানকে ফলো করে। ঠিক আছে, জিরানকে ফলো করে, জিরান মানে ভার্বের সঙ্গে আইএনজি থাকে। যেমন কিছু কিছু ভার্ব আমি বলে দিচ্ছি, যেমন একটা ভার্ব হয় এনজয়,
একটা ভার্ব হয় ফিনিশ, একটা ভার্ব হয় অ্যাভয়েড, আরো কিছু ভার্ব হয় যেমন হচ্ছে সাজেস্ট, সাজেস্ট, কিপ। এই যে ভার্বগুলো, এরকম আরো কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে আমরা সাধারণত ইনফিনিটিভ ইউজ করি না, অর্থাৎ টু প্লাস ভি ওয়ান এটাকে আমরা ইউজ করি না, সেখানে আমরা জিরান্ড ইউজ করি, জিরান্ড অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি। তো এখানে তোমার এরকম মনে হতে পারে দ্য পঞ্চায়েত অ্যাভয়েডেড টু ইম্পোজ, এই টু ইম্পোজটা তোমার আনসার হতে মানে মন চাইবে, কিন্তু এটা একটু মানে ইনফিনিটিভ করার ইচ্ছা হবে, যেহেতু টু প্লাস ভি ওয়ান আছে, কিন্তু এটা আনসার হয় না, কারণ এখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে অ্যাভয়েড। আর আমি এখানে বললাম দেখো অ্যাভয়েড ভার্বটা কিন্তু লিখেই দিচ্ছি, অ্যাভয়েডের সঙ্গে আমরা সাধারণত জিরান্ড ইউজ করি। আরও কিছু ভার্ব এখানে বলেই দিলাম, যেমন সাজেস্ট আছে, ঠিক আছে, যেমন আমি বললাম শি কেপ্ট টকিং। দেখো এখানে আমি শি কেপ টু টক এরকম লিখলাম না, মানে ইনফিনিটিভ করলাম না, এখানে আমি বললাম শি কেপ টকিং, অর্থাৎ এখানে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি করে দিলাম, জিরান করে দিলাম, কারণ এখানে আমার একটা ভার্ব আছে কেপ্ট, সুতরাং এই ভার্বগুলোর সঙ্গে কিন্তু জিরান বসে অর্থাৎ আইএনজি ফর্ম বসে, তাই এখানে আইএনজি ফর্ম হবে অপশন বি আছে ইম্পোজিং। দ্য পঞ্চায়েত অ্যাভয়েডেড ইম্পোজিং নিউ ট্যাক্স বিফোর দ্য ইলেকশন। আর এই ইম্পোজিং মানে মেন ভার্ব হচ্ছে ইম্পোজ, ইম্পোজ মানে কোনো কিছু আরোপ করা বা চাপিয়ে দেওয়া, ঠিক আছে, সেটাকে গ্রামবাসীরা মানে গ্রামবাসীদের উপর ট্যাক্স চাপিয়ে দেওয়া ছিল, সেটাকে তারা অ্যাভয়েড করেছিল। ওকে, তো ইম্পোজিং হবে সঠিক আনসার। নেক্সট দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে, যদি প্র্যাকটিস করতে থাকো এইভাবে আশা করি অসুবিধা হবে না, পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে ইংলিশ থেকে অ্যাটলিস্ট। তো এখানে নেক্সট কোশ্চেন হচ্ছে দেয়ার ইজ ড্যাশ টাইম লেফট টু কমপ্লিট দ্য সার্ভে, সো উই মাস্ট হারি, a few little and a little। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এই জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষাতে যে কোনো পরীক্ষাতে প্রশ্ন হয়। প্রথমে বলি এই যে ফিউ, আর হচ্ছে একটা আছে এ ফিউ, আর একটা ফিউ বললাম, এইগুলো সবসময় এদের সঙ্গে আমরা কাউন্টেবল নাউন ইউজ করি। আর এ ফিউ মানে একটা পজিটিভ সেন্স আছে এর মধ্যে, ঠিক আছে, পজিটিভ সেন্স, পজিটিভ সেন্স থাকবে এর মধ্যে একটা, আর ফিউ মানে হচ্ছে একটা নেগেটিভ সেন্স থাকবে, কিন্তু এরা সবসময় কাউন্টেবল নাউনের সঙ্গে বসবে, ঠিক আছে। ঠিক তেমন এদের উল্টো হচ্ছে লিটল, আর একটা এ লিটল, লিটল আর এ লিটল, এই লিটলটা উপরে করো, এখানে লিটলটা করো, এ লিটল লিটল, এই লিটল মানে হচ্ছে একটা পজিটিভ ব্যাপার, আর লিটল মানে হচ্ছে নেগেটিভ, কিন্তু এটা যেমন বললাম আমি, এরা কাউন্টেবল নাউনের সঙ্গে বসবে, এরা কিন্তু সবাই আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন ফিউ বয়েজ, বয়েজ গোনা যায় দেখে আমরা এদের সঙ্গে ফিউ ইউজ করি, বা এ ফিউ বয়েজও করতে পারি, সেটা সেন্টেন্স হিসেবে কোথায় আমরা পজিটিভ সেন্স বা নেগেটিভ। ঠিক তেমনই কিন্তু লিটলের সঙ্গে লিটল ওয়াটার, লিটল মিল্ক, হ্যাঁ, এই ধরনের আমরা আনকাউন্টেবল নাউন ইউজ করি। তো এখানে প্রথমে কিসের কথা বলছে দেখো, টাইমের কথা বলছে, আর টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটাকে আমরা গুনতে পারি না, তাই এখানে ফিউ এর কোনো গল্প আসছে না, এখানে হয় আমাকে আনসার হবে লিটল, না হলে এ লিটল। এবার আমরা কোনটা আনসার পাবো, দেখো দেয়ার ইজ ড্যাশ টাইম লেফট কমপ্লিট টু দ্য সার্ভে, সো উই মাস্ট হারি। এই যে এখানে একটা ওয়ার্ড আছে দেখো, ভার্ব আছে মাস্ট, মাস্ট হারি মানে খুব তাড়াতাড়ি করতে হবে, অর্থাৎ সময় একদম কম, যেটা নেই বললেই চলে। আর এই নেই বললেই চলে এটা নেগেটিভ একটা সেন্স, এর মধ্যে আমরা নেগেটিভ সেন্স পাই, যেহেতু সময় একদম নেই তাই কিন্তু আমাকে মাস্ট হারি করতে হবে, এখানে মাস্ট কথাটা ইউজ করেছি, এটা দেখেই আমি বুঝতে পারছি যে সময় খুবই কম, একদম কম, তাই আমাকে তাড়াতাড়ি করতে হবে, মাস্ট কথাটা ইউজ করা হয়েছে, সুতরাং একটা নেগেটিভ সেন্স আছে, তাই এখানে আমরা এ লিটলও নেব না, আনসার হবে লিটল। দেয়ার ইজ লিটল টাইম লেফট টু কমপ্লিট দ্য সার্ভে, সার্ভেটা কমপ্লিট করার জন্য একদম না এর বরাবর টাইমটা আছে, সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। তো এখানে লিটল হবে সঠিক অ্যান্সার। লিটল মানে আমরা বলতে পারি হার্ডলি এনি, হ্যাঁ, মানে একদম কোনো রকমভাবে একটুখানি টাইম আছে যেটাকে বলা হয়। যাই হোক চলো, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট হচ্ছে হাউ ড্যাশ মেম্বার্স আর রিকোয়ার্ড টু ফর্ম দ্য গ্রাম সভা কোয়ারাম। হাউ মাচ না কি করব না, হাউ ফিউ, হাউ লিটল, হাউ মেনি, কি হবে সঠিক আনসার। দেখো প্রথমে বলি হাউ এর সঙ্গে আমরা হাউ ফিউ তো করিই না, হাউ ফিউ হয় না, হাউ লিটলও হয় না, হয় হচ্ছে হাউ মাচ, আর না হলে হাউ মেনি। মাছ কখন হয়, মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের সঙ্গে হয়, আর মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের সঙ্গে হয়।
তাহলে এখানে আমরা কোনটা নেব আনসার? তো মাছ ফিউ তো হচ্ছেই না, লিটলও হচ্ছে না, তাহলে হয় মাছ না হলে মেনি। তাহলে আমি বললাম মাছ আনকাউন্টেবলের সঙ্গে যায়, মেনি কাউন্টেবলের সঙ্গে যায়। তাহলে এখানে মেম্বার্স আছে, দেখো মেম্বার্স কি? মেম্বার্স হচ্ছে কাউন্টেবল। তাহলে কোনটা নেব আনসার? কাউন্টেবলের সঙ্গে কি যায়? মেনি। হাউ মেনি মেম্বার্স আর রিকোয়ার্ড টু ফর্ম দ্য গ্রাম সভা কোয়ারাম? ঠিক আছে, তো অপশন হয়ে যাবে, অপশন কোথায় আছে? ডিতে। ডি হবে সঠিক আনসার, মেনি। Next, change into the indirect speech. The officer said to the clerk, "Submit the report today." Submit the report today. দেখো এখানে একদম ডিরেক্ট ভার্ব থেকে শুরু হয়েছে, এটাই হচ্ছে আমাদের মেন ভার্ব এখানে। আর মেন ভার্ব দিয়ে যে সেন্টেন্স শুরু হয় সেই সেন্টেন্সটাকে আমরা কোন সেন্টেন্স বলি? সেন্টেন্সের কিছু কিন্তু আবার ভাগ আছে, হ্যাঁ। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ওকে, তারপরে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে, অপটেটিভ সেন্টেন্স আছে, হ্যাঁ, এরকম কিন্তু অনেকগুলো ভার্ব আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে। তো এই যে একদম ভার্ব দিয়ে শুরু হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি ইউ এখানে থাকে, ইউটা উর্জে থাকে, ইউ সাবমিট দ্য রিপোর্ট অ্যাকচুয়ালি এরকম হয়, বাট ইউটা উর্জে থাকে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তোমাকে শিখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে সাধারণত এই জায়গাটাতে একটা লিঙ্কার হিসেবে, এই গ্যাপটাতে লিঙ্কার হিসেবে একটা কি বসে? টু বসে, টু, ঠিক আছে। তাহলে এখানে কোনটা কোনটা হবে সঠিক আনসার? দ্য অফিসার টোল্ড দ্য ক্লার্ক টু সাবমিট দ্য রিপোর্ট দ্যাট ডে। বলো। Told the clerk to submit the report that day. সেড টু আছে, এখানেও সেড আছে, এটা হচ্ছে না, এখানেও সেড আছে, হচ্ছে না, এখানে টোল্ড আছে, দ্য অফিসার টোল্ড দ্য ক্লার্ক, এখানে একটা টু মিসিং আছে, তাই এটাও হচ্ছে না, এই দুটোও তো হচ্ছে না, তাহলে অপশন এ হবে সঠিক আনসার। দেখো টোল্ডটা সেড টু থাকলে আমরা জানি টোল্ড হয়, আর সাধারণত এই যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সেন্টেন্স হিসাবে কিন্তু টোল্ড ইউজ করতে পারি, অর্ডার ইউজ করতে পারি, অ্যাডভাইসড ইউজ করতে পারি, ঠিক আছে, সেটা সেন্টেন্স দেখে আমাকে বুঝতে হবে, ওকে। তো এখানে আমরা জেনারেলি টোল্ড আমরা ইউজ করতে পারি, অপশানে টোল্ড আছে তাই টোল্ডটাই অ্যান্সার নিচ্ছি। তো এখানে দ্য অফিসার টোল্ড দ্য ক্লার্ক টু সাবমিট দ্য রিপোর্ট দ্যাট ডে, টু ডে থাকলে হয় দ্যাট ডে, আর এখানে দেখো এই জায়গাটাতে লিঙ্কার হিসেবে আমরা একটা টু ইউজ করছি, ঠিক আছে, ইনফিনিটিভ করে দিচ্ছি, সুতরাং অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 8, ড্যাশ দ্য মিটিং স্টার্টেড দ্য প্রধান কল্ড ফর অর্ডার। মিটিংটা স্টার্ট হয়েছিল তখন প্রধান, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত প্রধান কল্ড দ্য অর্ডার, কি হবে? অ্যাজ সুন অ্যাজ, সিন্স নাকি আনলেস নাকি প্রোভাইডেড? প্রোভাইডেড দ্য মিটিং স্টার্টেড হয় না, সিন্স দ্য মিটিং স্টার্টেড এখানে ঠিক সুইটেবল নয়, আনলেস দ্য মিটিং স্টার্টেড সুইটেবল নয়, যেটা সুইটেবল সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ যেই মাত্র দ্য মিটিং স্টার্টেড শুরু হয়েছিল, দ্য প্রধান কল্ড ফর অর্ডার। তো এখানে অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক আনসার, অ্যাজ সুন অ্যাজ এখানে হবে সঠিক আনসার। নেক্সট নেক্সট হচ্ছে দ্য রেসিডেন্টস আর কিনলি ড্যাশ দ্য আউটকাম অফ দ্য সার্ভে। এখানে একটা ফিক্সড প্রেপোজিশনের কোশ্চেন আছে, ফিক্সড প্রেপোজিশন। তো অ্যাকচুয়ালি আমাদের যে মেনটা আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট, এবং ইন্টারেস্টের সঙ্গে আমরা কোন প্রিপোজিশনটাকে ইউজ করি? তো ফিক্সড প্রিপোজিশন অনুযায়ী দ্য রেসিডেন্টস আর কিনলি ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টের সঙ্গে আমরা ইন ইউজ করব, ইন্টারেস্টেড ইন, ঠিক আছে। দ্য রেসিডেন্টস আর কিনলি ইন্টারেস্টেড ইন দ্য আউটকাম অফ দ্য সার্ভে, ওকে। নেক্সট নেক্সট হচ্ছে আইদার দ্য সেক্রেটারি অর দ্য মেম্বার্স, যেটাকে বলা হয় রুল অফ প্রক্সিমিটি, বারবার আমি বলেছি রুল অফ প্রক্সিমিটি কোথায়? আইদার অর নাইদার নট অনলি বাট অলসো, এই ক্ষেত্রে আমরা ইউজ করব। তো এখানে রুল অফ প্রক্সিমিটি, অ্যাকর্ডিং টু রুল অফ প্রক্সিমিটি যে ভার্বটা আমরা এখানে মেন ভার্বটা বসাবো, সেই ভার্বের ঠিক দেখো এই যে আইদার অর এটা দিয়ে দুজনকে যুক্ত করছে, দ্য সেক্রেটারি দ্য মেম্বার্স দুটো সাবজেক্টকে যুক্ত করছে, কোনটা আমরা নেব? মেন সাবজেক্ট। তো অ্যাকর্ডিং টু রুল অফ প্রক্সিমিটি যে ভার্বটা আমরা বসাবো, ভার্বের ঠিক আগে যে সাবজেক্টটা থাকবে রুল অফ প্রক্সিমিটি অনুযায়ী, সেইটাকে আমরা মেন ভার্ব
মেইন সাবজেক্ট মানে ধরে নেব, আর মেইন সাবজেক্ট অনুযায়ী আমরা তখন ভার্ব বসাবো। যদি মেইন সাবজেক্ট সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব নেব, যদি মেইন সাবজেক্ট প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব নেব। এটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট অ্যাকর্ডিং টু রুল অফ প্রক্সিমিটি, ঠিক আছে? তো এই সেক্রেটারি কিন্তু এখানে সাবজেক্ট নয়, আইদার দ্য সেক্রেটারি অর দ্য মেম্বার্স, এখানে মেম্বার্স হচ্ছে আমাদের মেন সাবজেক্ট, আইদার অর এই ক্ষেত্রে যেহেতু রুল অফ প্রক্সিমিটি ইউজ হচ্ছে। ওকে, তো মেম্বার্স আমি প্লুরাল সাবজেক্ট পেয়ে গেলাম, তাহলে আমাকে কি একটা প্লুরাল ভার্ব দরকার, এখানে আর একমাত্র প্লুরাল ভার্ব, সুতরাং অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 11, দিস ইজ দ্য ড্যাশ স্কিম দ্য ডিপার্টমেন্ট হ্যাজ এভার লঞ্চ। দিস ইজ দ্য ড্যাশ স্কিম, গুড, বেটার, বেস্ট নাকি মোস্ট বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি করি, সুপারলেটিভ ডিগ্রিতে আমরা একটা দা ইউজ করি, দেখো এখানে দা ইউজ হয়েছে, তাহলে দিস ইজ দা গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রিতে আমরা দা ইউজ করি, তাই এটা সুপারলেটিভ ডিগ্রি, আমি বুঝতেই পারছি। দিস ইজ দ্য বেস্ট স্কিম দ্য ডিপার্টমেন্ট হ্যাজ এভার লঞ্চ। আর এই সুপারলেটিভ ডিগ্রি কি করে, এই সুপারলেটিভ ডিগ্রি কিন্তু অনেকের মধ্যে তুলনা বোঝায়, বাট কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু দুজনের সঙ্গে তুলনা হয়। এইসবগুলো আশা করছি তোমরা জানো, তাহলে এখানে বেস্ট হবে সঠিক আনসার, বোঝা আছে অপশন সিতে। কোশ্চেন নাম্বার 12, all grievances dash within 7 days, all grievances dash within 7 days, কি হবে, all grievances dash within 7 days, এখানে grievances বলতে আমরা বলতে পারি মানে দায়িত্ব বলতে পারি, দায়িত্ব, ঠিক আছে? তো সবগুলো কি হচ্ছে, সব দায়িত্বগুলো কি হচ্ছে 7 days এর মধ্যে কমপ্লিট, কি দায়িত্ব কমপ্লিট হবে নাকি দায়িত্বগুলো 7 days এর মধ্যে কমপ্লিট করতে হবে, করতে হবে, তাহলে এখানে একটা প্যাসিভ ব্যাপার আসছে না, এখানে অল গ্রিভেন্সেস এগুলো নিজে কোনো কাজ করবে না, এখানে হচ্ছে এরা ইনঅ্যাক্টিভ, তাহলে এখানে দেখো অল গ্রিভেন্সেস ড্যাশ উইদিন 7 days, অল গ্রিভেন্সেসগুলোকে 7 days এর মধ্যে রিজলভ করতে হবে, তো কারোর দ্বারা করতে হবে, সুতরাং এটা একটা প্যাসিভ ভয়েসের দিকে যাচ্ছে, প্যাসিভ, প্যাসিভ ভয়েসের দিকে যাচ্ছে। আর প্যাসিভ ভয়েসে আমরা কি ইউজ করি সাধারণত, প্যাসিভ ভয়েসে আমরা যেহেতু এখানে মাস্ট আছে, মাস্টের পরে আমরা অক্সিলারি ভার্ব মাস্ট, মাস্টের পরে সাধারণত বি বসে, প্যাসিভ ভয়েসের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমি বলছি মাস্টের পরে বি বসে প্লাস ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে এবার বলো কোনটা হবে সঠিক অ্যান্সার। অল গ্রিভেন্সেস মাস্ট রিজলভ হবে না, কারণ প্যাসিভ ভয়েস মানে এখানে ভার্বের থার্ড ফর্ম করতে হয়, তো এখানে নেই হচ্ছে না, রিজলভিংও হচ্ছে না, মাস্ট রিজলভড, ঠিক আছে থার্ড ফর্ম, বাট মাস্টের পরে একটা বি বসে, আর যেহেতু অক্সিলারি ভার্ব যখনই প্যাসিভ ভয়েসে আসে তাদের পরে একটা বি বসে, তো বিটা এখানে কোথায় বসছে, অপশন বিতে আছে, মাস্ট বি রিজলভ, ঠিক আছে? অবশ্যই সেগুলোকে রিজলভ করতে হবে 7 days এর মধ্যে, তো অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড নেসেসারি। নেসেসারি, নেসেসারি মানে প্রয়োজনীয়, আমরা যেটা বারবার ইউজ করি, কিন্তু এই স্পেলিং অনেকেই জানে না। নেসেসারি দেখো খুব সামান্য সামান্য, এই ক্ষেত্রে কি হয় আমি বলবো তুমি যদি ওয়ার্ডটা জানো আগে লিখে নেবে, না হলে কিন্তু এই অপশান দেখে তুমি যদি বানানটা নিজেও জানো তাহলে সেই ভুল করার সম্ভাবনা বেশি থাকে, সুতরাং ওয়ার্ডটা আগে তুমি যদি জানো লিখে নেবে। আমি জানি NECESSARY, নেসেসারি বানান হচ্ছে এটা, NECE, এটা সি, হ্যাঁ NECESSARY, কোথায় আছে দেখি, NECC ডাবল সি করে দিয়েছে, হচ্ছে না, NECESSARY, NECESSA, এই তো পেয়ে গেলাম, অপশান বি হবে সঠিক আনসার। NECE এখানে একটা এস করে দিয়েছে, হচ্ছে না, NECC ডাবল সি করেছে, হচ্ছে না, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 14, চুজ দ্য কারেক্টলি ফ্রেমড কোশ্চেন। আচ্ছা, কোনটা এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স সঠিক আছে, যেহেতু কোশ্চেন করছে প্রত্যেকটা সেন্টেন্সে, তো কোনটা সঠিক আছে, হোয়াই দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড, হোয়াই দ্য মিটিং পোস্টপন্ড ওয়াজ, হোয়াই দ্য মিটিং। নেগেটিভ এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, যেটা দিয়ে আমি কোশ্চেন করবো, অর্থাৎ জেনারেলি ডব্লিউএইচ কোশ্চেন আসে, ডব্লিউএইচ ওয়ার্ড আসে, ঠিক আছে, তারপরেই কি হয় আমাদের অক্সিলারি ভার্ব, বা আমরা বলতে পারি যেটাকে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের প্রয়োজন হয় ঠিক এর পরে, ডব্লিউএইচ ওয়ার্ডের পরেই। তো এখানে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড তো আসে, বাট এখানে হেল্পিং ভার্বটা নেই, হেল্পিং ভার্ব এখানে চলে গেছে, হচ্ছে না, হোয়াই দা এখানেও সেম কেস, হচ্ছে না, হেল্পিং ভার্ব এখানে চলে গেছে,
হোয়াই ওয়াজ, দেখো WH ওয়ার্ড, তারপরে আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে, সুতরাং এটাই হবে সঠিক অ্যান্সার। হোয়াই ওয়াজ দ্য মিটিং পোস্টপোন্ড। ঠিক আছে, হোয়াই ডিড দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড, এটা হচ্ছে না। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার ফর দ্য কোশ্চেন নাম্বার 14। নেক্সট হচ্ছে দ্য অফিসার ড্যাশ সিগনেচার ইজ অন দ্য ফাইল হ্যাজ লেফট। দ্য অফিসার হুজ সিগনেচার ইজ অন দ্য ফাইল, দ্য অফিসার হুম সিগনেচার, হুজ সিগনেচার নাকি হুইচ সিগনেচার, বলো কি হবে সঠিক আনসার কোশ্চেন নাম্বার 15 এর জন্য। দ্য অফিসার, এখানে আমি যদি হু বসাই তাহলে এই অফিসারকেই মেনশন করবে। দ্য অফিসার হু সিগনেচার ইজ অন দ্য ফাইল, তো হু, যেহেতু আমি এখানে যদি হু বসাই তাহলে অ্যাকচুয়ালি অফিসারকেই মেনশন করছে, আর অফিসার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এই সিগনেচারটা ভার্ব হিসেবে কাজ করতো, কিন্তু এর সঙ্গে একটা এস যুক্ত হতো, বাট এখানে হুটা হচ্ছে না। তাহলে মিনিংটা বলছে দ্য অফিসার যার সিগনেচার ফাইলটাতে ছিল, ইজ অন দ্য ফাইল হ্যাজ লেফট, ফাইলটাতে ছিল যার সিগনেচার, যার সিগনেচারের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, হুজ সিগনেচার, হুজ, দ্য অফিসার হুজ সিগনেচার ইজ অন দ্য ফাইল, অপশন সি হবে সঠিক আনসার এই কোশ্চেনের জন্য। ঠিক আছে, এটাকে এই যে হুজ সিগনেচার, এটাকে কি বলে জানো, এটাকে বলা হয় পসেসিভ রিলেটিভ প্রোনাউন। ওকে, এই হুজ কিন্তু একটা পসেসিভ রিলেটিভ প্রোনাউন। দেখো হুজ সিগনেচার, হুজের পরে জেনারেলি একটা নাউন চলে আসে। ঠিক আছে, কার সিগনেচার, হুজ সিগনেচার, তো এই যে একটা মালিকানা, পসেসিভ মানেই হচ্ছে মালিকানা অধিকার বোঝায়, তো এদের পরে একটা জেনারেলি নাউন চলে আসে, তো এখানে সেটাই হচ্ছে হুজ সিগনেচার, WHOSE, অপশন সি হবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 16, ড্যাশ দ্য হেভি রেইন দ্য সার্ভে ওয়ার্ক কন্টিনিউড। হেভি রেইন হচ্ছিল কিন্তু সার্ভেটা কন্টিনিউ ছিল। আমরা জেনারেলি কি বলি যে প্রথমে আছে বিসাইড, বিসাইড মানে অ্যাকচুয়ালি, এই বিসাইড মানে অ্যাকচুয়ালি পাশে, এই বিসাইডস মানে ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন টু, অতিরিক্ত কোনো কিছু, হ্যাঁ। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, সত্ত্বেও, আর ইনস্পাইট, ইনস্পাইটের সঙ্গে সাধারণত একটা অফ হয়, হ্যাঁ। তো এখানে অফ তো নেই, তো এটা হচ্ছে না, তাহলে কোনটা নেব আমরা। তো বৃষ্টির কি হয়, ইন অ্যাডিশন টু, মানে এখানে যদি আমি বিসাইড দিই মানে বৃষ্টির পাশে সার্ভে ওয়ার্কটা চলছিল এমনটা নয়, হয় না। এটা হচ্ছে ইন অ্যাডিশন, এটাও হয় না, অ্যাকচুয়ালি ইনস্পাইট অফ অর্থাৎ সত্ত্বেও, অর্থাৎ ইনস্পাইট অফ হেভি রেন, হেভি বৃষ্টি হওয়া সত্ত্বেও, ঠিক আছে, দ্য সার্ভে ওয়ার্ক কন্টিনিউ, সার্ভের কাজটা কিন্তু কন্টিনিউ চলছিল। তো এখানে ইনস্পাইট অফ সত্ত্বেও, এখানে একটা জিনিস বারবার বলে রাখি, ইনস্পাইট অফ এটা একটা ফ্রেজ, এদের কিন্তু সঙ্গে সবসময় কিন্তু অফ আসে। কিছু কিছু কোশ্চেনে তোমাকে ইনস্পাইট কিন্তু দিয়ে দেবে, এটা আমরা এরর কারেকশনের ক্ষেত্রেও দেখে থাকি, ইনস্পাইট দিয়ে দেবে, অফ দেবে না, বাট সেই জায়গাটাতেই কিন্তু ভুল হয়, কারণ ইনস্পাইট অফ একসঙ্গে বসে। এদের সিমিলার একটা ওয়ার্ড আছে যেটাকে আমরা বলি ডেসপাইট, ডেসপাইট মানেও সত্ত্বে, বাট ডেসপাইটের সঙ্গে কোনো অফ কিন্তু বসে না, ইনস্পাইট অফের সঙ্গে অফটা বসে। ক্লিয়ার, তো এখানে হবে ইনস্পাইট অফ দ্য হেভি রেন দ্য ওয়ার্ক, দ্য সার্ভে ওয়ার্ক কন্টিনিউড, অপশন ডি হবে এখানে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 17, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যাবান্ডান্ট। এবার আমরা কয়েকটা ভোক্যাব থেকে কোশ্চেন পাবো। অ্যাবান্ডান্ট, এই কোশ্চেনটা যে কত পরীক্ষাতে এসছে তার কোনো ঠিক নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। অ্যাবান্ডান্ট ওয়ার্ডটা প্রচুর পরীক্ষাতে আমরা দেখেছি, প্রচুর পরীক্ষাতে। অ্যাবান্ডান্ট মানেই হচ্ছে কোনো কিছু প্রচুর, প্রচুর বা প্রাচুর্যতা বা বিশালতা, বিশালতা, ঠিক আছে, সেটাকে বোঝায়। তো এখানে দেখো রেয়ার মানে ঠিক এর উল্টো, আমাকে বলেছে সিনোনিম, সিনোনিম মানে এটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে অ্যান্টোনিম, এটা হচ্ছে না। স্কার্স মানেও অ্যান্টোনিম, লিমিটেড, সবগুলোই দেখো এখানে অ্যান্টোনিম দেওয়া আছে, বাট সিনোনিম একটাই আছে, প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানেই হচ্ছে অ্যাবান্ডান্ট, প্রচুর, কোনো কিছু প্রচুর বোঝাতে, অনেক পরিমাণে বোঝাতে আমরা অ্যাবান্ডান্ট বা প্লেন্টিফুল কথাটা ইউজ করি। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে অ্যান্টোনিম অফ জেনুইন, একদম সহজ একটা কোশ্চেন, জেনুইনের অ্যান্টোনিম রিয়েল, এখানে আর দেখার কিচ্ছু নেই। হুম, ও সরি সরি, অ্যান্টোনিম বলেছে তো, হ্যাঁ। অ্যান্টোনিম মানে জেনুইনের ঠিক উল্টো, রিয়েল, এটা আমি তো বললাম সিনোনিম হয়ে গেল। ফেক হচ্ছে এখানে সঠিক আনসার, ফেক। অথেন্টিকেট, রিয়েল, জেনুইন এগুলো সব একই মিনিং, ফেক হচ্ছে এখানে সিনসিয়ার একই মিনিং, ফেক হচ্ছে এখানে অ্যান্টোনিম, তো অপশন সি হবে সঠিক আনসার। ঠিক আছে, এটার সঠিক আনসার, জেনুইনের অ্যান্টোনিম কিন্তু রিয়েল নয়, এটা সঠিক আনসার হবে অপশন সি, ফেক। যারা ভিডিওটি দেখছো এখনো অবশ্যই বলবো একটা লাইক কিন্তু করেই যেও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে থেকো, এরকম তোমরা কিন্তু এক্সাম পর্যন্ত ইম্পর্টেন্ট ক্লাস পেতে থাকবে।
যেখানে আমরা ইংলিশ আলোচনা করব। ইংলিশ কিন্তু একটা ভালো স্কোরিং জায়গা। তো এইভাবে ক্লাস করলে তোমরা আশা করি আনসার করতে পারবে। জেনারেল নলেজেরও কিন্তু ক্লাস চলছে। সেখান থেকে সাবজেক্ট ওয়াইজ আমরা সাবজেক্ট না, সাবজেক্টে মানে জেনারেল যে নলেজটা আসে তার যে চ্যাপ্টার ওয়াইজ সেইভাবে কিন্তু আমরা ক্লাস শেখানো শুরু করেছি। ক্লিয়ার? চলো নেক্সট। Question number 19. Choose the correct one-word substitution. A person who walks without being paid. একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন এসছে, এটাও আমরা ভোকাবের মধ্যেই পাই। তো এই পার্সন হু ওয়ার্কস উইদাউট বিং পেড, একজন লোক যে কোনো রকম পেমেন্ট ছাড়াই কাজ করে, যাকে কোনো রকম পেড করা হয় না, তাকে আমরা কি বলবো? এমপ্লয়ি, ভলেন্টিয়ার, কন্ট্রাক্টর নাকি পেনশনার? যে কোনো রকম পেনশন, কোনো রকম পারিশ্রমিক ছাড়াই কাজ করে তাকে বলা হয় ভলেন্টিয়ার। মনে করো তোমাদের গ্রামে একটা বড় পুজো হচ্ছে, সেই পুজোতে দেখবে মানে সেই মানুষের সেবা দেওয়ার জন্য কিছু লোক নিয়োজিত থাকে, তাদেরকে অ্যাকচুয়ালি ভলেন্টিয়ার বলা হয়। তো এদেরকে কিন্তু জেনারেলি কোনো পয়সা দেওয়া হয় না বা এরা এক্সপেক্টও করে না। এরা মানুষের সাহায্য করার জন্য, মানুষকে উপকার করার জন্য এরা সাহায্য করে থাকে বা সেবা করে থাকে। তাদেরকে অ্যাকচুয়ালি ভলেন্টিয়ার বলা হয়। এখানে সেটাই বলছে, পারসন হু ওয়ার্কস উইদাউট বিং পেড, তাদেরকে আমরা বলবো ভলেন্টিয়ার। অপশন বি। নেক্সট। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু ব্রেক দ্য আইস। বরফটাকে, বরফের গলন বা বরফটা ভেঙে ফেলা, এর মানেটা কি? মনে করো দুজনের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা, কথা হয় না, দুজনের মধ্যে কেউ একজন ব্রেক দ্য আইস, বরফটা ভেঙে ফেললো, অর্থাৎ মন নরম করে কথাটা বলেই ফেললো, এটা হচ্ছে টু ব্রেক দ্য আইস। সেটাকে কি বলবো? টু কজ অ্যান আর্গুমেন্ট মোটেও নয়, টু স্টার্ট আ কনভারসেশন ইন অ্যান ওয়াকওয়ার্ড সিচুয়েশন। অপশন বি হবে সঠিক আনসার, টু স্টার্ট আ কনভারসেশন ইন অ্যান ওয়াকওয়ার্ড সিচুয়েশন। অপশন বি। হ্যাঁ, মানে কথা বলা শুরু করা নিজেদের মধ্যে। নেক্সট। নেক্সট হচ্ছে 21, দ্য মেম্বার্স অফ দ্য হাউস অ্যাবাইড ড্যাশ দ্য অ্যামেন্ডমেন্ট বিল অফ দ্য কনস্টিটিউশন। এটা একটা প্রিপোজিশনের প্রশ্ন। প্রিপোজিশন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে থাকবেই থাকবে। দ্য মেম্বার্স অফ দ্য হাউস অ্যাবাইড ড্যাশ দ্য অ্যামেন্ডমেন্ট বিল অফ দ্য কনস্টিটিউশন। অ্যাবাইড মানে হচ্ছে কোনো কিছুকে সমর্থন করা বোঝাতে আমরা অ্যাবাইড বলি। এটাও একটা ফিক্সড প্রিপোজিশন। তো অ্যাবাইডের সঙ্গে যে ওয়ার্ডটা ফিক্স থাকে সেটা হচ্ছে ABIDE, অ্যাবাইড বাই হয়, অ্যাবাইড বাই। ঠিক আছে? তো এখানে অপশন, এটা ফ্রম হবে, অ্যাবাইড বাই কোথায় আছে? অপশন সিতে আছে। ঠিক আছে? মানে কোনো কিছুকে সমর্থন করা। দ্য মেম্বার্স অফ দ্য হাউস অ্যাবাইড বাই, সমর্থন করেছে দ্য অ্যামেন্ডমেন্ট বিল অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট বিলটাকে তারা সমর্থন দিয়েছিল। তো অ্যাবাইড বাই, অপশন সি। নেক্সট। কোশ্চেন নাম্বার 22, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টের সিনোনিম, সমার্থক শব্দ। ট্রান্সপারেন্ট মানে যেটা স্বচ্ছ, সেটাকে আমরা কি বলবো? ওপেন। সিনোনিম বলেছে তো, হ্যাঁ, ওপেন হচ্ছে যেটা খুললাম খুল্লা, যেটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট, সেটাকে বলবো আমরা সিনোনিম হচ্ছে, ট্রান্সপারেন্টের সিনোনিম হচ্ছে ওপেন। আর এই যে ভেগ মানে হচ্ছে কোনো কিছু কি অস্পষ্ট, ঝাপসা। হ্যাঁ, হিডেনও তাই, সিক্রেটিভও অনেকটা তাই। তো এখানে অপশন ডি হবে সঠিক আনসার, ট্রান্সপারেন্ট। নেক্সট। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পারসন হু লাভস অ্যান্ড হেল্পস ম্যানকাইন্ড, যারা মানুষকে ভালোবাসে তাদেরকে কি বলে? পলিটিশিয়ান। আনসার বি। একটু মজা করলাম। এরা নিজেদেরকে ভালোবাসে, পলিটিশিয়ানরা নিজেদেরকে ভালোবাসে কিন্তু মানুষকে বোকা বানায়, নিজেদের আখেরাত গোছানোর জন্য মানুষকে ভালোবাসার অভিনয় করে, মানুষকে বোকা বানায়, তাদেরকে আমরা পলিটিশিয়ান বলি। যাই হোক, এ পারসন হু লাভস অ্যান্ড হেল্পস ম্যানকাইন্ড, যারা মানুষকে ভালোবাসে তাদেরকে কি বলা হয়? প্র্যাগমাটিস্ট নয়, প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট মানে তো দেশভক্তি। ফিলান্থ্রপিস্ট বলে তাদেরকে। অপশন এ হবে সঠিক আনসার। হ্যাঁ, ফিলান্থ্রপিস্ট। এর ঠিক উল্টো কিন্তু মিসঅ্যানথ্রপিস্ট। এদের ঠিক উল্টো, যারা মানুষকে হু হু হেটস ম্যানকাইন্ড, তাদেরকে আমরা বলবো মিসঅ্যানথ্রপিস্ট। হ্যাঁ, মিসঅ্যানথ্রপ বা মিসঅ্যানথ্রপিস্ট। আর ফিলান্থ্রপিস্ট যারা মানুষকে ভালোবাসে। ক্লিয়ার? তো অপশন এ হবে সঠিক আনসার। নেক্সট। 24, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ করাপ্ট। করাপ্টেড একদম সহজ প্রশ্ন। অ্যান্টোনিম বলেছে, করাপ্ট মিনস তার ঠিক উল্টো হচ্ছে অনেস্ট, তাই তো? ঠিক আছে, একদম সহজ প্রশ্ন। এবং আজকের লাস্ট কোশ্চেন, চুজ দ্য কারেক্টলি ইউজ ওয়ার্ড, দ্য নিউ পলিসি উইল ড্যাশ দ্য ভিলেজার্স ডেইলি লাইভস। নিউ পলিসিটা ভিলেজার্সদের ডেইলি লাইফসটাকে কি করবে? অ্যাফেক্ট করবে, এফেক্ট করবে, অ্যাফেক্টেড নাকি অ্যাফেক্টিং? প্রথমে দেখো, এটা ফিউচার টেন্সে আছে। ফিউচার টেন্সে আমরা সাধারণত কি নিয়ম জানি? এই যে মোডাল অক্সিলারির সঙ্গে আমরা তাদের সঙ্গে মোডাল অক্সিলারি মানে উইল এখানে আছে, উইলের সঙ্গে একটা ভার্বের ফার্স্ট ফর্ম V1 বসে।
তো V1 এখানে অ্যাফেক্টিং তো হচ্ছে না, অ্যাফেক্টেড হচ্ছে না, বাকি রইল অ্যাফেক্ট আর এফেক্ট। এই এফেক্ট মানে কোনো কিছুর রেজাল্ট বোঝায়, রেজাল্ট। আর এটা হচ্ছে একটা নাউন হিসেবে কাজ করে। কিন্তু আমার এখানে একটা ভার্ব দরকার, ভার্ব। ভার্ব হচ্ছে এই অ্যাফেক্ট, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, মানে প্রভাবিত, প্রভাব ফেলা। এই অ্যাফেক্ট মানে প্রভাব ফেলা, এটা হচ্ছে ভার্ব। তাহলে অ্যাফেক্ট হলে ভার্ব, এফেক্ট কিন্তু নাউন, তো এখানে অপশান এ হবে। এই ছিল আজকের ক্লাস, আশা করি বুঝতে পেরেছো। সকলকে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভালো ক্লাস আমরা আলোচনা করব, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ইংলিশে দেখবে তোমরা পরীক্ষাতে খুব ভালো আনসার করতে পারছো এইভাবে প্র্যাকটিস করে গেলে। এই যা করাচ্ছি দেখবে এর মধ্যে ঘুরে ফিরে কোশ্চেন আসবে, ঠিক আছে? তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যাওয়ার আগে লাইক করে যাও। আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।